F1 স্ট্যাটাস ধরে রাখাটা কেন জরুরি? একজন F1 স্টুডেন্ট ডেফিনেটলি ইউনাইটেড স্টেটসে যতদিন থাকবেন ওনাকে F1 স্ট্যাটাস মেনটেন করতে হবে। কলেজ বা ইউনিভার্সিটির কাঙ্ক্ষিত রেজাল্টটা যদি ওনার যদি মিট আপ না করতে পারে দেন দে আর জাস্ট গোনা গেট টার্মিনেটেড। ডিউ টাইমে টিউশন ফিস না পে করতে পারে, ওনার যদি রিকোয়ার্ড রেজাল্টটা যদি উনি যদি সিকিউর না করতে পারে তাহলে এবং অ্যাটেন্ডেন্স যদি উনি ঠিকভাবে মেনটেন না করতে পারে ডেফিনেটলি স্টুডেন্টরা ওনাদের F1 স্টুডেন্টরা ওনাদের স্ট্যাটাসটা ধরে রাখাটা কঠিন হয়ে যাবে। আজকের বিষয় F1 স্ট্যাটাস ধরে রাখতে শিক্ষার্থীদের কি করা উচিত। আমি শুরু করতে চাই F1 স্ট্যাটাস ধরে রাখাটা কেন জরুরি এটা দিয়ে। ধন্যবাদ মিস আপুলা, এবং সর্বপ্রথম ধন্যবাদ হচ্ছে কি যারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি উপভোগ করছেন এবং পরবর্তীতে হয়তো বা রেকর্ডেড ভার্সন দেখবেন। আচ্ছা, এবার আপনার প্রশ্নে আসি। আপনি যে প্রশ্নটা করেছেন যে কেন F1 স্ট্যাটাসটা ইম্পর্টেন্ট এবং এটা ধরে রাখার জন্য কি কি করতে হয়। ডেফিনেটলি F1 স্ট্যাটাসটা আসে হচ্ছে কি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের উপরে যে স্ট্যাটাসটা ওইটাকে বেস করে, সো তার ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের স্ট্যাটাসটাকে F1 স্ট্যাটাস বলা হয়। এবং এটা ডেফিনেটলি একটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে কি এইটা হচ্ছে কি একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের একটা লিগাল স্ট্যাটাস ইউনাইটেড স্টেটসে যতদিন উনি লিগালি উনি অবস্থান করবেন এবং স্টাডি করবেন। তো সেক্ষেত্রে ডেফিনেটলি এটার এটার গুরুত্বপূর্ণতা কতটুকু এটা আসলে বলে বোঝানো আসলে সম্ভব না। কারণ হচ্ছে কি একজন F1 স্টুডেন্ট ডেফিনেটলি ইউনাইটেড স্টেটসে যতদিন থাকবেন ওনাকে F1 স্ট্যাটাস মেনটেন করতে হবে, আদারওয়াইজ উনি ডেফিনেটলি এক কথা যেটাকে বলে আর কি আমরা অবৈধ বা ইলিগাল হয়ে যাবেন। সো এটা ধরে রাখার জন্য একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের যে দায়িত্ব কর্তব্যগুলো, সেই স্টুডেন্ট হিসেবে ওনাকে দায়িত্ব কর্তব্যগুলো পালন করতে হবে। সর্বপ্রথম চলে আসে ওনার ক্লাস অ্যাটেন্ডেন্সের কথা, এরপরে চলে আসে হচ্ছে গিয়ে ওনার একাডেমিক প্রোগ্রেশনের কথা। ফর এক্সাম্পল উনি ওনার আশানুরূপ না, ডেফিনেটলি ইউনিভার্সিটি বা কলেজগুলোর একটা ডিফাইন্ড একটা থাকে, বেঞ্চমার্ক থাকে। ওই বেঞ্চমার্ক অনুযায়ী একটা F1 স্টুডেন্টকে ডেফিনেটলি ওনাদেরকে রেজাল্টটা সিকিউর করতে হয়। যদি ওনাদের কাঙ্ক্ষিত না হলে নাই বললাম, কলেজ বা ইউনিভার্সিটির কাঙ্ক্ষিত রেজাল্টটা যদি ওনারা যদি মিট আপ না করতে পারে দেন দে আর জাস্ট গোনা গেট টার্মিনেটেড। সো ডেফিনেটলি এটা খুবই ইম্পর্টেন্ট। এবং একাডেমিক আপনার যে প্রসেসগুলো আছে, টিউশন ফিজও এর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। কারণ দেখা যায় যে কোনো একটা স্টুডেন্ট দেখিয়ে এসেছে হয়তো উনি এইখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে স্টাডি করার জন্য উনি যোগ্য, প্লাস হচ্ছে গিয়ে এবং ফাইন্যান্সিয়ালি তিনি বা তার পরিবার সক্ষম ওনাকে সাপোর্ট করার জন্য, কিন্তু কোনো কারণে উনি টিউশন ফিসটা ডিউ টাইমে পে করতে পারছেন না, তখন ওটা ইউনিভার্সিটি বা কলেজের ডিসক্রিপশনে চলে যায়। যে কারণ হচ্ছে কি যে প্রত্যেকটা ইউনিভার্সিটি বা কলেজের ওনাদের নিজস্ব কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে এবং ওনাদের রেগুলেশনস অনুযায়ী চলে। তো ওনাদের টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী যদি ওনারা যদি ডিউ টাইমে টিউশন ফিস না পে করতে পারে, ওনার যদি রিকোয়ার্ড রেজাল্টটা যদি উনি যদি সিকিউর না করতে পারে তাহলে এবং অ্যাটেন্ডেন্স যদি উনি ঠিকভাবে মেনটেন না করতে পারে ডেফিনেটলি F1 স্টুডেন্টরা ওনাদের স্ট্যাটাসটা ধরে রাখাটা কঠিন হয়ে যাবে। জি, অর্থাৎ স্ট্যাটাস ধরে রাখতে না পারলে সবথেকে বড় যে সমস্যাটা, একদিকে ইলিগাল হয়ে যাওয়া, অপরদিকে ডিপোর্টেশনের মতো ঘটনা আসলে ঘটতে পারে। ডেফিনেটলি, কারণ হচ্ছে গিয়ে এই ক্ষেত্রে সবচেয়ে ভালো বলবে হচ্ছে গিয়ে আমার যে ডিএসও জুলিয়া সাং, উনি আসলে একদম লাস্ট মিনিটে একটা খুব ইমার্জেন্সি একটা ইস্যু হয়ে যাওয়ার কারণে আজকে অ্যাটেন্ড করতে পারেনি, না হলে আজকে অ্যাটেন্ড করতে অ্যানসারটা ও খুব ভালোভাবে দিতে পারতো। আজকে ওনার জয়েন করার কথা ছিল এবং আমরা তাকে মিস করছি। জি, সো এক্ষেত্রে ও আগের পর্বগুলোতেও বলেছে এবং হয়তো পরবর্তীতে যখন এগুলো আসবে তো ওগুলো তো খুব সুন্দর করে হয়তো অ্যান্সারগুলো দিবে। কিন্তু আমি জাস্ট ওর কথাগুলো আসলে রিপিট করতে চাই যে হ্যাঁ, একজন পার্সন যদি অবৈধ হয়ে যায় ডেফিনেটলি উনি তখন ইউনাইটেড স্টেটসে বৈধভাবে তো থাকার কোনো সুযোগ নেই। একজন অবৈধ ব্যক্তির ইউনাইটেড স্টেটসে কিভাবে থাকবে, কতটুকু পরিমাণ থাকতে পারবে, এটা ডেফিনেটলি একজন ইমিগ্রেশন লয়ার আরো ভালো বলতে পারবেন। জি, আমরা এমলোটাস সম্পর্কে জানবো। আপনারা আসলে এই ক্ষেত্রে আসলে কি ধরনের পরামর্শ দিয়ে থাকছেন, কিংবা যাদের এরকম শঙ্কা রয়েছে তাদেরকে কিভাবে হেল্প করছেন? আচ্ছা, সেক্ষেত্রে সর্বপ্রথম চলে আসে হচ্ছে কি আমাদের টিউশন ফিজের কথা। আপনি যেহেতু বললেন আমরা কিভাবে আসলে সাহায্য সহযোগিতা করি স্টুডেন্টদের, এটা হচ্ছে কি আমাদের একটা প্রাইভেট ক্যারিয়ার স্কুল। ক্যারিয়ার স্কুলে আমাদের অনেক ধরনের কোর্স আছে। ফর এক্সাম্পল মনে করেন ESL বা জেনারেল ইংলিশ কোর্স যেটা বলি, ওটা লেভেল 1 to 6 একাডেমিক ESL। তারপর হচ্ছে গিয়ে আপনার বিজনেস ইংলিশ কোর্স, টেস্ট প্রেপ কোর্স এবং ইলেকটিভ কোর্স আছে। স্টুডেন্টরা ডেফিনেটলি ওনাদের পছন্দসই কোর্সগুলো নিতে পারবে। প্লাস হচ্ছে গিয়ে আমাদের স্কেজুল যদি বলি, স্কেজুল খুবই ফ্লেক্সিবল।
মর্নিং স্কেজুল আছে, আমাদের আফটারনুন স্কেজুল আছে, ইভিনিং স্কেজুল আছে, ইনফ্যাক্ট উইকেন্ড স্কেজুল পর্যন্ত আছে। তো আরেকটা যেটা বলছিলাম শুরুতে, যেটা মেনশন করলাম, টিউশন ফিস। স্টুডেন্টদের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ইউনাইটেড স্টেটসে টিউশন ফিসটা। কারণ হচ্ছে কি অনেকেই দেখা যায় যে একটা যারা খুব সচ্ছল পরিবার থেকে হয়তো আসে না, তাদের হচ্ছে গিয়ে কি একদম সার্টেন অ্যামাউন্টের মধ্যে আসলে সবকিছু মিট আপ করাটা টাফ হয়ে যায়। আর দিনকে দিন আপনারা তো জানেনই আসলে আমাদের লাইফস্টাইল মেনটেন করার খরচটা যে হারে বাড়ছে, এটা তো আসলে মানে অনুমান করে আগানো সম্ভব না। কারণ যে কোনো মুহূর্তে যে কেউ অসুস্থ হয়ে যেতে পারে, কারো কোনো একটা ইস্যু রেজ হতে পারে, সেক্ষেত্রে টিউশন ফিসটা ডেফিনেটলি একটা ফ্যাক্ট। তা আমাদের টিউশন ফিসটা খুবই অ্যাফোর্ডেবল, যেটা হচ্ছে গিয়ে কি অন্যান্য কলেজ বা ইউনিভার্সিটি থেকে। সো স্টুডেন্টদের আসলে আমাদের স্কুলের সাথে স্ট্যাটাস মেনটেন করার জন্য বা স্টাডি করার জন্য ডেফিনেটলি খুব একটা বেগ পোহাতে হয় না। জি, আমি একটু ইএসএল কোর্স সম্পর্কে বিস্তারিত জানবো। এই কোর্সটা কি, এটি কিভাবে কাজ করে, কিংবা এটির মাধ্যমে আসলে কিভাবে নিজেকে আসলে নিজের উন্নয়ন করা সম্ভব। প্লাস বলা হচ্ছিল যে স্টাডির বাদ দিয়ে যদি এটা সে করে, পরবর্তীতে যদি সে আবার স্টাডিতে যুক্ত হতে চায়, সেটির সম্ভাবনা কতটুকু? আচ্ছা, ইএসএল মানেই হচ্ছে গিয়ে ইংলিশ অ্যাজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। সো এই কোর্সগুলো হচ্ছে কি বেসিক্যালি যারা ইংলিশে একটু দুর্বল, অথবা কেউ হয়তো বা কলেজ বা ইউনিভার্সিটিতে হয়তো অ্যাডমিশন নিতে চাচ্ছে, বাট ওই একাডেমিক আপনার ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটিটা ওনার হয়তো নেই, তো উনি ওনাকে ডেভেলপ করার জন্য, ওনার ইংলিশ প্রফিসিয়েন্সি লেভেলটা ডেভেলপ করার জন্য ডেফিনেটলি কোর্সগুলো নিতে পারে। এবং মজার ব্যাপার হচ্ছে গিয়ে কি যখন একটা স্টুডেন্ট আমাদের কাছে আসে, তখন আমরা একটা প্লেসমেন্ট টেস্টের ব্যবস্থা করি। অ্যাডমিশনটা হয়ে যাওয়ার পরে তখন ওনার ইংলিশ প্রফিসিয়েন্সি লেভেল বুঝে আমরা ওনাকে কোর্স ডিফাইন করি যে আপনাকে এই কোর্সটাতে যেতে হবে, এই ক্লাসটা করতে হবে। কারণ দেখা যায় ফর এক্সাম্পল কোন একটা স্টুডেন্টের প্লেসমেন্ট টেস্ট নেওয়ার পর দেখা গেল যে ওনার ইংলিশ প্রফিসিয়েন্সি লেভেলটা হচ্ছে কি লেভেল 2 বা 1, একেবারেই বিগিনিং লেভেল। সো ডেফিনেটলি ওনাকে যদি আমরা লেভেল 3 বা 4 এর কোনো কোর্সে দেই, তখন উনিও কোপ আপ করতে পারবে না। প্লাস ইনফ্যাক্ট হচ্ছে কি উনিও ওই কোর্সটা থেকে আসলে খুব একটা জিনিস মানে নিয়ে বেরোতে পারবে না, উপকৃত হবে না, যে কারণ হচ্ছে যেটা ওনার ক্যারিয়ারে কাজে দিবে। আর ইংলিশ ডেফিনেটলি হচ্ছে গিয়ে ওয়ান অফ দ্য ফেমাস, এবং যেটাই বলি না কেন সবচেয়ে আমরা ইউনাইটেড স্টেটসে বলতে গেলে এটা হচ্ছে গিয়ে একটা অপরিহার্য ভাষা। সো এটা শেখার বিকল্প কোনো কিছু নাই, আমাদের প্রত্যেকটা আমাদের জীবনের পরিপ্রেক্ষিতে এই জিনিসটা আসলে লাগে। সো ওনার পার্সোনাল ক্যারিয়ার বলেন বা ফার্দার ওনার এডুকেশনের জন্য বলেন, ইএসএল কোর্সগুলো ডেফিনেটলি ওনাদের জন্য খুবই ফ্রুটফুল হয়। কোর্স ব্রেক করে যদি কেউ ইএসএল আসে, তারপরে আবার যখন সে কোর্সে যুক্ত হতে চাইবে, সেটার সম্ভাবনা আসলে কতটুকু? অবশ্যই সেটা অবশ্যই পাবে। ফর এক্সাম্পল আমরা অনেক স্টুডেন্ট দেখে থাকি, আমি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলবো, এবং কারেন্টলি ফর এক্সাম্পল জানেন এখন এই মুহূর্তে আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা রিক্রুট হওয়ার মেইন সিজন বলা চলে। সো অনেক স্টুডেন্টকে দেখছি যে ওনারা হয়তো ইউনিভার্সিটিতে আসছে বা কলেজে আসছে, হয়তো ওভাবে হয়তো রিসার্চ করেনি বা না জেনে শুনেই হয়তো বা কোনো একটা কনসালটেন্সি এজেন্সির সহযোগিতা নিয়ে ওনারা হয়তো অ্যাপ্লাই করে ফেলেছে বা ভিসা পেয়ে চলে এসেছে। বাট এসে দেখলো যে আসলে যেই লোকেশনটাতে দিয়েছে এটা আসলে খুবই মানে দুর্গম এরিয়ার মধ্যে পড়ে গিয়েছে। ফর এক্সাম্পল উনি হয়তো বাংলাদেশে কখনো কোনোদিন ড্রাইভ করেনি, ওনার এখন এটা একটা ডেফিনেটলি ওই জায়গায় ওই ইউনিভার্সিটিতে পড়তে গেলে কার ড্রাইভ করা ছাড়া কোনোভাবেই সম্ভব না। আমি পরশুদিন একটা স্টুডেন্টের এক্সাম্পলটা আনতে পারি। উনি হচ্ছেন গিয়ে এরকম ক্রিমিনাল জাস্টিসে পড়ার জন্য একটা স্টেটে এসেছেন, এবং উনি ওটা খুবই একটা রিমোট এরিয়াতে। ওনার অলরেডি 7 দিন থেকে ওনার ওইখানে অলরেডি মোটামুটি 650 টাকা মানে ইউনিভার্সিটির ইন্স্যুরেন্স এর মানে কভারেজ নেওয়ার পরও $650 মতন ওনাকে পকেট থেকে পে করতে হয়েছে, কারণ ওনার ডিসেন্ট্রি হয়ে গেছে। মানে এরকম একটা ইস্যু। সো এইগুলো খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। যখন মানে ইউনিভার্সিটিতে ওনারা কোর্স শুরু করে বা কলেজে শুরু করে, হয়তো বুঝে শুনে কোর্স শুরু করে না। তো দেখা যায় যে কেউ হয়তো 1-2টা সেমিস্টার কন্টিনিউ করে, বা কেউ হয়তো কন্টিনিউ করতে পারে না, কেউ হয়তো এফিশিয়েন্ট, কেউ হয়তো ওই এফিসিয়েন্সি লেভেলটা নাই। সো যে কারণেই হোক না কেন, ওই যে শুরুর কথাটা আপনার কোশ্চেনে চলে আসে, আপনি যেটা বললেন যে কেন এটা ইম্পর্টেন্ট। সো ইম্পর্টেন্ট হচ্ছে কি উনি তো ডেফিনেটলি এখানে অবৈধভাবে থাকতে পারবেন না। ওনাকে দ্য পারসন হু হ্যাজ জাস্ট এন্টার্ড ইন দ্য ইউনাইটেড স্টেটস, দে নিড টু গো ব্যাক ইফ দেয়ার আর নন ইমিগ্রেন্ট, মানে একটা সার্টেন পিরিয়ডের পরে। সো F1 স্ট্যাটাসে ওনাদের স্ট্যাটাস মেনটেন করতে গেলে ডেফিনেটলি ওনাদের একাডেমিক, যেটা বলে আসলাম, একাডেমিক প্রসিডিউরগুলো কমপ্লিট করতে হবে। সো ওনারা যদি 1-2টা সেমিস্টার কন্টিনিউ করে অথবা নাও করে, আমাদের এখানে চলে আসলে ওনারা আবার ইউনিভার্সিটি বা কলেজে গিয়ে আবার ওই কোর্সটা কন্টিনিউ করতে পারে বা নতুন করেও শুরু করতে পারে। ইন দ্য মিন টাইম ওনারা ওনাদের ল্যাঙ্গুয়েজ এফিসিয়েন্সিটা
ডেভেলপ করলো, এটা ওনাদের জন্য fruitful। কোর্স করা অবস্থায় কোনো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কি আমেরিকার বাইরে যেতে পারে কিনা? ইএসএল ডেফিনেটলি, কারণ হচ্ছে গিয়ে কোনো একজন F1 স্টুডেন্ট যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে মানে সরি F1 স্টুডেন্ট ইউনাইটেড স্টেটসে যদি আসে F1 স্টুডেন্ট হিসেবে কোনো একটা কলেজ বা ইউনিভার্সিটিতে, ওনাদের যেটা করা হয় ওনাদের একটা I-20 ইস্যু করা হয়, এবং I-20টা তো ওনারা যখন কন্টিনিউ করতে থাকে ওটা একটা কন্টিনিউটি অ্যাটেন্ডেন্স I-20, জুলিয়া যেটা বললাম ওটা খুব ভালো বলতে পারতো। সো ওইটা ডিএসও এন্ডোর্স করে দিয়ে থাকলে ওনাদের ভ্যাকেশন পিরিয়ডের মাঝখানে ওনারা ডেফিনেটলি আউট অফ দ্য ইউনাইটেড স্টেটস ট্রাভেল করতে পারবে, এবং এটা সেম গোজ টু এমলোডাস, আমাদের ক্যারিয়ার স্কুলে এটা সেম I-20 সেম, এটা কোনো পার্থক্য নেই, শুধু কলেজ বা ইউনিভার্সিটি। বিজনেস ইংলিশ কোর্সের কথা বলছিলেন, এই কোর্সটা সম্পর্কে একটু জানবো। আচ্ছা, বিজনেস ইংলিশ কোর্সটা হচ্ছে কি আপনি এটা দেখেন আসলে প্রেজেন্ট এরাটা হচ্ছে কি আসলে সবকিছুই আসলে বিজনেস ওরিয়েন্টেড। আমরা যদি বড় বড় বিজনেস ম্যাগনেট যাদেরকে দেখি তারা হয়তো মানে আমরা তাদের কেস স্টাডিগুলো দেখে অনেক কিছু শিখি, ইউনিভার্সিটিগুলোতেও বা কলেজগুলোতেও তাদের মানে ইয়েগুলি পড়ানো হয় যে সে কিভাবে বিজনেসটা গ্রো করলো, সে কিভাবে আসলে বিজনেস কমিউনিকেশনটা আসলে মেনটেন করলো ইন্টারনালি অ্যান্ড এক্সটার্নালি। তো এই জিনিসগুলো যে কোনো একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বলি যারা বিজনেস ইংলিশটা আসলে একটু ডেভেলপ করতে চায় তাদের জন্য তো খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে কি যখনই ওনারা একটা বিজনেস অর্গানাইজেশনে জবের জন্য হোক বা নিজেও যদি বিজনেস করার জন্য হোক, ডেফিনেটলি ওই জিনিসগুলো স্বাভাবিকভাবে চলে আসে, কারণ কোন একটা বিজনেস আজকে গুটি গুটি পায়ে যদি শুরুও করে পরবর্তীতে নিশ্চয়ই এটা গুটি গুটি পায়ে থাকবে না, এটা অনেক বড় হয়ে যাবে, তখন ওনাকে ওই প্রসেসগুলো ডেফিনেটলি মেনটেন করে ওই কমিউনিকেশনগুলো স্কিলগুলো ডেভেলপ করে ওনাকে এই ওনার অর্গানাইজেশনটাকে রান করতে হবে। উনি যদি জব হোল্ডারও হয় ডেফিনেটলি উনি ওই জিনিসগুলো যদি মেনটেন না করতে পারে, উনি যদি ওই টার্মিনোলজিগুলো যদি না বুঝে, তাহলে তো উনি তো ওনার ওই জব সেক্টর হোক আর বিজনেস সেক্টর হোক ডেফিনেটলি ভালো করতে পারবে না। সো বিজনেস ইংলিশ কোর্স হচ্ছে কি ওই ওরিয়েন্টেড যেগুলো হচ্ছে গিয়ে কি স্টুডেন্টরা ওইগুলো নেওয়ার কারণে ওনাদের ওই স্কিলগুলো ডেভেলপ হয়। কোন স্টুডেন্টের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু তিনি পড়াশোনা কন্টিনিউ করতে চান, কিংবা তার পড়াশোনা শেষ হয়নি কিংবা তিনি আরো পড়তে চান, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে সত্যি কথা বলতে কি যে এইটার অ্যান্সারটা আমার খুব একটা ভালো জানা নাই, আমি এই জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত, কারণ হচ্ছে গিয়ে জুলি অ্যান্সারটা দিলে খুব ভালো হতো, ডিএসও, কারণ হচ্ছে গিয়ে এই ইমিগ্রেশন রিলেটেড ইস্যুসগুলো মানে একজন ডিএসও ওরা আসলে যাকে বলে ডেজিগনেটেড স্কুল অফিসিয়াল, ওরা সবসময় ইমিগ্রেশনের সাথে কাজ করার কারণে এই টার্মিনোলজি বা এই টার্মসগুলো খুব ভালো জানে, খুব ভালো সুন্দর এক্সপ্লেন করতে পারে। সেই জন্য আমার কাছে মনে হয় যে আমি আসলে মানে আমার যে ফিল্ডে এক্সপার্টাইজ ওই ফিল্ডের বাইরে অ্যানসার না দেওয়া মনে হয় আমার জন্য ভালো। এমলোটাস এই মুহূর্তে আসলে স্টুডেন্টরা যারা আসছেন নানাবিধ সমস্যা নিয়ে, ভিসা স্ট্যাটাস ধরে রাখা হোক কিংবা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের প্রবলেম নিয়ে হোক, এমলোটাস আসলে বর্তমানে বিশেষ করে আমাদের কমিউনিটির কথা যদি বলি, বাংলাদেশি কমিউনিটিতে কোন ধরনের স্টুডেন্ট আপনারা বেশি পাচ্ছেন? অর্থাৎ বাংলাদেশে আমাদের বাংলাদেশি কমিউনিটির মধ্যে স্টুডেন্টরা কোন ধরনের সমস্যার মুখোমুখি বেশি হচ্ছে, এটাই আসলে জানতে চাচ্ছিলাম। সর্বপ্রথম কথা চলে আসে হচ্ছে গিয়ে এটা বাঙালি স্টুডেন্ট না বা বাংলাদেশের স্টুডেন্ট বলবো না, এটা যে কেউই যখন প্রথম আসে না কেন সর্বপ্রথম ওনারা হচ্ছে গিয়ে কোনো এক জায়গা থেকে আরেক জায়গাতে কমিউট করাটা, এটা হচ্ছে গিয়ে ওনাদেরকে আসলে প্রথমে অ্যাডাপ্ট করতে হবে। এই জিনিসটা হচ্ছে সর্বপ্রথম ভোগান্তিতে পড়ে, কারণ হচ্ছে নিউ ইয়র্কে হচ্ছে গিয়ে আমরা যেটা দেখি ট্রান্সপোর্টেশন সিস্টেমটা যতটা ভালো, যেটা অন্যান্য স্টেটে নিজের গাড়ি ছাড়া একটু কষ্টসাধ্য হয়ে যায়। সো এটা প্রথমে শিখতে হবে, এটা তারা প্রথমে সাফার করে ইন জেনারেল। আর হচ্ছে কি বাংলাদেশি স্টুডেন্টের কথা যদি বলেন সেক্ষেত্রে সত্যি কথা বলতে আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যদিও ইংলিশ, বাট আমাদের বাঙালি স্টুডেন্টদের আসলে একটু দুর্বলতা কেন যেন থেকেই যায়। এইটার ক্ষেত্রে আমি আসলে বাঙালি এডুকেশন সিস্টেম বলেন বা স্টুডেন্টের নিজের ইচ্ছা বলেন, এইটা আসলে এক্স্যাক্টলি ইউনাইটেড স্টেটসের এডুকেশন সিস্টেম বা যেটা অনেক কিছু চলে আসে, যেমন ধরেন হচ্ছে রাইটিং স্টাইল বা স্পিকিং স্টাইল বা প্রোনাউন্সিয়েশন, অ্যাকসেন্ট, এগুলোর সাথে আসলে যায় না। মানে ওইটা একটু কোপ আপ করতে স্টুডেন্টদের কিছুটা একটু সময় খাইয়ে নিতে একটু টাইম লেগে যায়। সেক্ষেত্রে ডেফিনেটলি আমরা ওটা ক্যারিয়ার স্কুল ডেফিনেটলি ওনাদের হেল্প করে, কারণ যখনই ওনারা দেখা যায় যে ওই যেটা বললাম যে ওই প্রথম সেমিস্টারই হোক বা দুই একটা সেমিস্টারে করেও আমরা রিসেন্টলি অনেক স্টুডেন্ট পাচ্ছি এবং আগেও পেয়েছি, রেজাল্ট মেক করতে পারছে না, মানে ইউনিভার্সিটির যে মিনিমাম বেঞ্চমার্ক রেজাল্ট যেটা ওইটা ওনারা এনশিওর করতে পারছে না। সো
দেখা যায় কি হয়, তো ওনাদের লেভেলটাকে আসলে ইমপ্রুভ করার জন্য আমাদের এখানে আসে, ওনাদের লেভেল ইমপ্রুভ করে ডেফিনেটলি তখন আবার ওনাদের ব্যাক টু স্কুল চলে যায়। জি, আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। শাহরিয়ার আলম, একদম শেষ মুহূর্তে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য কোনো পরামর্শ দিবেন কিনা? ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য পরামর্শ দেবো এটাই যে আসলে সত্যি কথা বলতে কি যে আন্তর্জাতিক শিক্ষার জন্য ইউএসএ ডেফিনেটলি অলওয়েজ স্টুডেন্টদের, মানে আমরা যেটা বুঝি বাঙালিদের ক্ষেত্রে বা বাংলাদেশিদের ক্ষেত্রে পার্সপেক্টিভ অলওয়েজ নাম্বার 1 থাকে। সো সেক্ষেত্রে আসলে খুব কঠিন কিন্তু কিছু কাঠখড় পোড়াতে হয় না। ওনারা যদি ওনাদের পাসপোর্টটা রেডি রাখে, ওনারা যদি ওনাদের ল্যাঙ্গুয়েজ অ্যাপটিটিউড টেস্টটা ওনাদের যদি দেয়া থাকে, ওনারা যদি ওনাদের এইচএসসি লেভেল যেটাকে বলি আর কি, আমরা এখানে হাই স্কুল ডিপ্লোমা লেভেল বলি, এটা যদি ওনাদের কমপ্লিট করা থাকে, ওনারা ডেফিনেটলি বিভিন্ন ইউনিভার্সিটি বা কলেজগুলোতে পোর্টালে গিয়ে নিজেরা খুঁজে খুঁজে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় ওই অনুযায়ী অ্যাপ্লাই করতে পারে। এবং এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে বাংলাদেশিদের জন্য আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে ইন্টারভিউ ডেট পাওয়া নিয়ে। ইন্টারভিউ ডেটটা ডেফিনেটলি একটু আগে থেকে প্ল্যান করে, ফর এক্সাম্পল যদি সেমিস্টারটা ফেব্রুয়ারিতে হয়, ডেফিনেটলি এখন থেকে প্ল্যান প্রোগ্রাম শুরু করতে হবে, আদারওয়াইজ দেখা যাবে যে হয়তো ইন্টারভিউ ডেটটা পাবে না। এরকম অনেক কিছু বিষয় থাকে যেগুলো হচ্ছে কি স্টেপ বাই স্টেপ যদি ওনারা ফলো করে, আশা করতেছি ইউএসএ যেহেতু ওনাদের বেস্ট চয়েসে থাকবে, সো ওই অনুযায়ী কাজ করলে ইনশাআল্লাহ ওনারা সাকসেসফুল হবে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।